ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচের রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অবশ্যই অন রাখবে, অর্থাৎ বেল আইকনটা হিট করে রাখবে, তাহলে রোজকার ভিডিওর নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে। ঠিক আছে? ভিডিওটা সেম ক্লাসের সঙ্গে বেশির থেকে বেশি লাইক শেয়ার করবে, কমেন্টস করবে যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে। ওকে, আরেকটা কথা, সেটা হচ্ছে গণিত আর ইংরেজিটা আমাদের ম্যাথ ডিবিএস ম্যাডাম যে চ্যানেলটা আছে সেটাই করানো হয়। ম্যাথ ডিবিএস ম্যাডাম চ্যানেলটার নাম। তো যারা এখনো জানো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে গণিত আর ইংরেজি শেখার জন্য। ঠিক আছে? আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেই টপিকটা ক্লাস 3 থেকে ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 স্টুডেন্ট সবাই দেখতে পারবে। 9-10 স্টুডেন্টরা যদি কেউ ভিডিওটা ওপেন করে থাকো তারাও চাইলে কিন্তু দেখতে পারো। কারণ প্রথমে গ্রামার, বাংলায় গ্রামার কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো নম্বর তুলতে গেলে। আমার স্টুডেন্টরা আমার খুব গর্বের জায়গা, কারণ তারা ভালো নম্বর পায় তার পিছনে একটাই রিজন, গ্রামারে কিন্তু আমি ভীষণ জোর দিই। গ্রামারটা কিন্তু ভালো করে শিখতেই হবে আমাদের। ন্যাচারালি আমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের স্টাডি করাই, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদেরই পড়িয়ে থাকি। কিন্তু যারা সিবিএসসি বোর্ড আমার কাছে বাংলা পড়ে, ক্লাস 9-10ই ন্যাচারালি আমি সিবিএসসি বোর্ডে বাংলাটা পড়াই, তো যারা পড়ে তারাও কিন্তু খুব ভালো নম্বর পায়। বাংলা বোর্ডের ছেলেমেয়েরা তো পায়, তারাও যখন বাংলাটা পড়ে 98, 95, 96 নাম্বার পায়। কারণ প্রথম দিন তারা যখন আমার কাছে পড়ে আমি সবার আগে তাদেরকে শেখাই বর্ণ কাকে বলে। বাংলায় গ্রামার সেজন্য খুব দরকার। যাই হোক, সেসব কথা আমি বলবো না, আমি এখন শুধু একটাই কথা বলবো, ভালো নম্বর পেতে গেলে আমাদের বাংলাটা ভালো করে জানতেই হবে। ওকে, সবার আগে আমরা জানবো বর্ণ বলে কাকে। ভাষায় ব্যবহৃত ধ্বনি চিহ্নের নামই হচ্ছে বর্ণ। আমি আবার রিপিট করছি, ভাষায় যে ব্যবহার করা হয় ধ্বনি চিহ্ন তাকে বর্ণ বলা হয়। এবার আমি বোঝাচ্ছি ব্যাপারটা। বাংলা ভাষায় মোট আমাদের বর্ণ কটা আছে? না 51টি আমাদের বর্ণ আছে। কটা বর্ণ আছে? না 51টা আমাদের বর্ণ আছে। ঠিক আছে? এই যে বর্ণগুলো, সব কটা বর্ণকে একত্রে মিলে তৈরি হয় হচ্ছে আমাদের বর্ণমালা। সব একসঙ্গে মিলে আমাদের তৈরি হয় হচ্ছে বর্ণমালা। ঠিক আছে? তার মধ্যে কি কি হচ্ছে? আমাদের দুটো জিনিস হয়। আমাদের বর্ণমালা যে রয়েছে, এই বর্ণমালা হচ্ছে দুটি ভাগে কিন্তু বিভক্ত আছে। ঠিক আছে? দুটি ভাগে হচ্ছে বিভক্ত। কি কি ভাগ? না, একটা ভাগ হচ্ছে স্বরবর্ণ, দন্তে শয় বয় র, স্বরবর্ণ, ব মধুর নয় রে বর্ণ। ঠিক আছে? আরেকটা ভাগ হচ্ছে, সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ। ওকে, তাহলে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ এই দুটো আমাদের বর্ণ আছে। ঠিক আছে? স্বরবর্ণ কোনগুলো? না অ, আ, হস্যই দীর্ঘই করে সব আমাদের লিখতে হবে। এগুলো হস্য দীর্ঘ করে একদম ও থেকে ও পর্যন্ত, ও থেকে একদম ও পর্যন্ত আমাদের এগুলো হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ কোনগুলো? না ক থেকে নিয়ে একদম চন্দ্রবিন্দুর চাঁদ পর্যন্ত আমাদের হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে? এই দুটো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো, এই জিনিসটা হলো। এইবার যে জিনিসগুলো আমরা শিখবো সেটা হচ্ছে, ধরো স্বরবর্ণ আমরা কোনটা কোনটা শিখলাম? অ থেকে ও পর্যন্ত। আর ব্যঞ্জন বর্ণ কোনটা কোনটা শিখলাম? না ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। এর মধ্যে রি আর লি যেটা স্বরবর্ণে আছে, এটা কিন্তু আমরা মানে খুব একটা ব্যবহার করে থাকি না, ব্যবহৃত হয় না, সেই জন্য আমাদের স্বরবর্ণ ন্যাচারালি 11টা হয়ে থাকে। ওকে, তো যাই হোক, সেসব নিয়ে আমরা আলোচনায় পরে আসছি। এবার আমরা কি করব, যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য না নিয়ে স্বাধীনভাবে আমরা উচ্চারণ করে থাকি তাকে আমরা স্বরবর্ণ বলে থাকি। স্বরবর্ণ কাকে বলে? যে সকল বর্ণ, আমি লিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও, দরকার পড়ে নোট করে নেবে। যে সকল বর্ণ কি হয়, অন্য বর্ণের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে কি হয়? না উচ্চারিত হয়। ওকে, উচ্চারিত হয়, তাদের কি বলে? না তাদের বলে হচ্ছে স্বরবর্ণ। কি বলে? না স্বরবর্ণ। হলো, এই যে স্বরবর্ণ কারো উচ্চারণ ছাড়াই উচ্চারণ হচ্ছে, মানে উচ্চারিত হচ্ছে। যেমন ধরো অ, অ যে উচ্চারণ হচ্ছে, অতে কিন্তু কারো সাহায্য লাগছে না।
আমি যখন নেক্সট পরে তোমাদের যখন বোঝাবো যে ব্যঞ্জন বর্ণ, তখন তোমরা বুঝতে পারবে কথাটা। স্বরবর্ণ দেখো, আমরা উচ্চারণ করছি, কারো কোনো সাহায্য লাগছে না। যে উচ্চারণ করছি, সাহায্য লাগছে না। যেমন উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, যেমন ধরো আ, হর্ষই, দীর্ঘই, এগুলো যে আমরা উচ্চারণ করছি, এগুলো কারো সাহায্য আমাদের লাগছে না, ঠিক আছে। স্বরবর্ণ উচ্চারণ করতে কখনো কারো সাহায্যটা লাগে না, ঠিক আছে। তো এগুলোকে বলছে স্বরবর্ণ। যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে উচ্চারিত হয় তাকে বলা হয় হচ্ছে স্বরবর্ণ, ঠিক আছে। যেমন হর্ষই, দীর্ঘই, এরকম 11টা যে বর্ণ আছে, এগুলো উচ্চারণ করতে কারো সাহায্য লাগে না। কিন্তু এই যে 11টা বর্ণ আমরা দেখলাম, উচ্চারণ করতে সাহায্য লাগে না, ঠিক আছে। উদাহরণ হিসাবে আমি হর্ষই, দীর্ঘ ইত্যাদি, মানে বাকি সবগুলোই কিন্তু, ঠিক আছে। এইবার আমি বলবো ব্যঞ্জন বর্ণটা কাকে বলে। ধরো যে সকল বর্ণ স্বরবর্ণের, মাথায় থাকে যেন, দন্ত শয় বয় র, স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত, চয় হবে এটা, ওকে, উচ্চারিত কি হয় না। যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ হয় না বা উচ্চারিত হয় না, তাদের বলা হয়, তাদের বলা হয় ব্যঞ্জন বর্ণ, বলা হয় ব্যঞ্জন বর্ণ, ওকে। সো এটা মাথায় রাখবে। ব্যঞ্জন বর্ণ কাকে বলে? যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না তাদের বলা হয় হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। তাহলে স্বরবর্ণ কাকে বলে আর ব্যঞ্জন বর্ণ কাকে বলে লিখবে। নিশ্চয়ই বুঝতে পারছো লেখাটা, আমি যথেষ্ট গোট গোট করে লেখার চেষ্টা করেছি, তো একটু ভালো করে বুঝে নেবে, ঠিক আছে। যারা বলো, অনেকে গার্জেন আমাকে বলেন যে অনেক স্টুডেন্টের হাতের লেখা খারাপ বা সামথিং কিছু, ঠিক আছে। আমি তাদেরকে একটাই কথা বলবো, একটু গোট গোট করে লিখতে বলবেন, তাহলেই হবে, কোনো অসুবিধা নেই। হাতের লেখা ভালো খারাপ একটা মানুষের ফিউচার ডিপেন্ড করে না, কেরিয়ার তৈরি করে দিতে পারে না। হাতের লেখাটা যেমনই হোক, একটু গোট গোট করে লিখলেই হাতের লেখা সুন্দর হবে, ভালো নম্বর পাবে। আমার হাতের লেখা সারা জীবন খুব একটা ভালো ছিল না। আমার বাড়িতে আমার যে টিচার ছিলেন, তিনি আমার সবসময় বলতেন যে জীবনে বড় হতে গেলে হাতের লেখা না, নিজের মনের জোরটাকে দেখো। আর আমি লাইফে যথেষ্ট সফলতা পেয়েছি, তার পিছনে একটাই রিজন, আমি সেই কথাগুলো মাথায় রাখতাম। এবং আমার পিসি, তিনি স্কুলের প্রিন্সিপাল ছিলেন, তার কাছে আমার লাইফের বেশি সময়টা কাটে। তো তিনিও সবসময় বলতেন যে হাতের লেখাটা খুব একটা, হাতের লেখা যাদের ভালো সেটা অ্যাডভান্টেজ, যাদের সেটা খারাপ তারা একটু গোট গোট করে লিখলেই হবে, এর চেয়ে বেশি কিছু লাগবে না, ওকে। তো যাই হোক, আমি অনেক বেশি কথা বলে ফেললাম। ব্যঞ্জনবর্ণ তো বোঝা গেল, ব্যঞ্জনবর্ণ কাদের হলো, স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জনবর্ণ কাকে বলে, সেটা আমরা ক্লিয়ার করলাম। এইবার আমরা আসবো কিসে? এবার আমরা আসবো হচ্ছে, ধরো যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ হচ্ছে তাদেরকে আমরা ব্যঞ্জন বর্ণ বললাম। উদাহরণটা আমরা লিখলাম না, যেমন ধরো, যেমন ধরো ক, আমি কি বললাম, কটা কিভাবে উচ্চারণ হচ্ছে, ক যোগ তাই তো। আমি বর্ণ বিশ্লেষণ যখন শিখিয়েছিলাম বলেছিলাম তো, কয়ের উচ্চারণটা কি হয়, কয় হসন্ত যোগ তাই তো। ক উচ্চারণ হচ্ছে, ক যখনই লিখবো আমরা একটা হসন্ত দিচ্ছি, যোগ তার মানে এই যে ক উচ্চারণ হচ্ছে, তার উচ্চারণ নিতে কিন্তু সাহায্য লাগছে কার? এর সাহায্য তাকে নিতে হচ্ছে, এর সাহায্য তাকে নিতে হচ্ছে। তো সেই জন্যে বলা হচ্ছে যে সকল বর্ণ স্বরবর্ণের উচ্চারণ সাহায্য ছাড়া উচ্চারিত হয় না তাদের বলা হয় হচ্ছে ব্যঞ্জন বর্ণ। হয়ে গেল ক, খ যখন আমরা উচ্চারণ করব, কি উচ্চারণ করছি, ক্ষয় হসন্ত, বর্ণ বিশ্লেষণে শিখেছ, ক্ষয় হসন্ত যোগ খ, ঠিক আছে। এইভাবে এই যে ব্যঞ্জন ধ্বনিগুলো আমরা উচ্চারণ করি, সেগুলোতে কিন্তু সবসময় স্বরবর্ণের সাহায্যটা লাগে, ওকে। এতটা ক্লিয়ার হলো। এবার আমরা নেক্সট যাব। নেক্সট আমরা কি শিখবো? নেক্সট আমরা শিখবো হচ্ছে, ধরো স্বর দু প্রকার। স্বর হচ্ছে দুই প্রকার, দন্তের শয় বয় র, স্বর দুই প্রকার। কি কি স্বর আছে না? হর্ষস্বর, হয়রফলা, দন্তের শয় বয়, হর্ষ ও দীর্ঘস্বর, দয় দীর্ঘী
ঘয় রেফ দীর্ঘ। তাহলে কি হলো, স্বর হচ্ছে দুই প্রকার, কি না হর্ষ আর দীর্ঘ। ঠিক আছে, হর্ষ অর্থাৎ হচ্ছে কম, ঠিক আছে, কম বা ছোট, দীর্ঘ অর্থাৎ হচ্ছে লম্বা বা বেশি। বোঝা গেল? তাহলে হর্ষ কোনগুলো, যে সকল স্বর উচ্চারণ করতে কি হয় অল্প সময় লাগে তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে হর্ষস্বর। যে সকল স্বর উচ্চারণ করতে অল্প সময় লাগে তাদেরকে আমরা বলে থাকি হর্ষস্বর। যেমন ধরো অ, হর্ষই, তারপরে ধরো হস্যু, এগুলো যে আমরা উচ্চারণ করছি এগুলো উচ্চারণ করতে কিন্তু একদম অল্প সময় লাগছে। ঠিক আছে, যেমন অ, হর্ষই, হস্যু, ঠিক আছে, এগুলোকে হর্ষস্বর বলা হয়। আবার দীর্ঘস্বর যেটা আমি বললাম উচ্চারণ করতে বেশি সময় লাগছে, যেমন ধরো বেশি সময় কার লাগে, আ যখন উচ্চারণ করছি কেমন উচ্চারণ হচ্ছে আ, তারপরে ধরো দীর্ঘই, উচ্চারণটাই বড়, দীর্ঘই, তারপরে ধরো দীর্ঘ, ওকে, দীর্ঘ। তাহলে এগুলো হচ্ছে রি, রি, এই যে আমরা উচ্চারণটা করছি এদেরকে রি, তারপরে ধরো এ আমরা উচ্চারণ করছি, তারপরে ধরো ওই আমরা উচ্চারণ করছি, তারপরে ধরো ও আমরা উচ্চারণ করছি, তারপরে ও আমরা উচ্চারণ করছি। এই যে এগুলো আমরা উচ্চারণ করছি এগুলোকে বলা হয় হচ্ছে দীর্ঘস্বর। এগুলো কি বলছে না, এগুলো দীর্ঘস্বর। আর অ, আ, হস্যু এই যে আমরা উচ্চারণ করছি এটাকে বলা হয় হচ্ছে হর্ষস্বর। ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি যে নেক্সট বলছে ফর্মুলা কি, ফর্মুলা বলে হচ্ছে ধরো ব্যঞ্জন বর্ণের মধ্যে কতগুলো নাম সেটাকে আমরা স্পর্শক বর্ণ বলে থাকি। ঠিক আছে, যেমন ক থেকে ম পর্যন্ত, ঠিক আছে, এমনি ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ স্পর্শবর্ণ, কত থেকে কত পর্যন্ত না ক থেকে ম পর্যন্ত 25 যে 25টি বর্ণ, 25টি বর্ণ এটাকে বলা হয় হচ্ছে স্পর্শবর্ণ, স্পর্শবর্ণ। ঠিক আছে, স্পর্শবর্ণ বলা হয়, ওকে, কারণ এই বর্ণগুলো উচ্চারণ করতে কিন্তু জিভের কোনো না কোনো অংশ, জিভের কোনো না কোনো অংশকে কিন্তু স্পর্শ করে। ঠিক আছে, ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে সেটাকে আমরা বলে থাকি কিন্তু স্পর্শবর্ণ। আমি রিপিট করলাম, ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ, সেটা হচ্ছে এইটা বোঝা গেছে স্বরবর্ণের দুপ্রকার, এটা হয়ে গেল। এবার আমরা আসছি ক থেকে ম পর্যন্ত যে আমরা ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে যে ক থেকে ম পর্যন্ত যে 25টা বর্ণ আছে এটাকে স্পর্শ বর্ণ বলে। কারণ কি, এই বর্ণ উচ্চারণের সময় জিভের কোনো না কোনো অংশ এটা কি করছে স্পর্শ করে। যেমন ধরো অংশগুলোর মধ্যে কি আছে, যেমন ধরো কণ্ঠ, তালু, তারপরে হচ্ছে মূর্ধা, দন্ত মানে দাঁত, ঠিক আছে, তারপরে ঠোঁট, এগুলোকে কিন্তু স্পর্শ করে। ঠিক আছে, স্পর্শ কোন জিনিসগুলোকে করে না, স্পর্শ করে হচ্ছে কণ্ঠ, কণ্ঠ মানে হচ্ছে গলা, ওকে, কণ্ঠ, তারপরে ধরো তালু, তারপরে ধরো এটা হচ্ছে মূর্ধা, ময় দীর্ঘ ধয়রেপ আকার, মূর্ধা, তারপরে ধরো দন্ত হচ্ছে দাঁত, তারপরে ধরো ওষ্ঠ, এগুলো হচ্ছে বাংলার ভাষা কিন্তু, ঠিক আছে, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট বলতে পারো, ওকে। তো এগুলো সমস্ত কিন্তু এগুলো স্পর্শ করছে, এগুলো যখন উচ্চারণ হচ্ছে এগুলোকে ওরা কিন্তু স্পর্শ করছে। ঠিক আছে, যেমন ধরো তুমি বলতে পারো আমরা উচ্চারণ করছি ধরো ক যখন উচ্চারণ করছি আমাদের কোনো মানে মুখের কোনো না কোনো অংশকে স্পর্শ করছে, বা ধরো তুমি উচ্চারণ করছো ম উচ্চারণ করছো, খ উচ্চারণ করছো, তো এই যে উচ্চারণগুলো হচ্ছে জিহ্বার কোনো না কোনো অংশকে, জিহ্বার মানে মুখের মধ্যে জিভের কোনো না কোনো অংশকে এটা স্পর্শ করে। ঠিক আছে, 25টা স্পর্শবর্ণ 5টা ভাগে ভাগ করা হয়। এই যে 25টা স্পর্শবর্ণ বললাম আমি, এটাকে কিন্তু 5টা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, প্রতিটা ভাগকে বলা হয় হচ্ছে বর্গ, প্রতিটা ভাগকে কি বলা হয় না বর্গ বলা হয়। এই যে 25টা স্পর্শ বর্ণ আমরা পড়লাম, এটাকে কি করা হয় না 5টি ভাগে ভাগ করা হয়, যেটা আমরা বললাম একটু আগে, ওকে, 5টি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, বোঝা গেল?
এই যে 5টা ভাগে যে আমরা ভাগ করছি এগুলোকে বলা হয় হচ্ছে কি বললাম, বর্গ বলা হয়। এক একটি ভাগে 5টি করে কিন্তু বর্ণ থাকে, এক একটি ভাগে বা এক একটি বর্গে 5টা করে কিন্তু বর্ণ থাকে, ঠিক আছে? তো এইটা আমরা এতক্ষণে শিখলাম। ওকে, তো আমরা এবার দেখে নিই এটা কি কি আছে। ধরো ক, ওকে, ক বর্গ, 5টা বর্গ আছে বললাম। ক বর্গ, একটা হচ্ছে ক বর্গ। ক বর্গের মধ্যে কি কি পড়ছে না, ক বর্গের মধ্যে পড়ছে হচ্ছে কি কি পড়ছে, ক, খ, গ, ঘ, উম, এটা হচ্ছে ক বর্গের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট হচ্ছে ধরো ক বর্গ হয়ে গেল, নেক্সট আমরা যাব হচ্ছে চ বর্গ। চ বর্গ, চ বর্গের মধ্যে কি কি পড়ছে না, চ, ছ, বর্গের জ, ঝ আর ইয়, এটা পড়ছে কিসের মধ্যে না, চ বর্গের মধ্যে। ওকে, নেক্সট কি বলেছে, নেক্সট আমাদের আছে প, প বর্গ। প বর্গের মধ্যে কোনটা পড়ছে, প বর্গের মধ্যে পড়ছে না প, ফ, ব, ভ, ম, এটা হচ্ছে প বর্গের মধ্যে পড়ছে। নেক্সট আছে ট বর্গ। ট বর্গের মধ্যে কি কি পড়ছে, ট বর্গের মধ্যে পড়ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এটা পড়ছে ট বর্গের মধ্যে। ওকে, আর ত বর্গ আছে, ত বর্গের মধ্যে কি কি পড়ছে না, ত, থ, দ, ধ, দন্তেন্য। ওকে, এটা দন্তেন্য, ঠিক আছে? তাহলে আমরা 5টা বর্গ কি কি জানতে পারলাম না, ক বর্গ, আগের পাতায় লিখলাম ক বর্গ, তারপরে হচ্ছে চ বর্গ, প বর্গ, ট বর্গ, ত বর্গ, এখানে 4টে 1 2 3 4 বর্গ, আর এখানে আমরা একটা পেলাম সেটা হচ্ছে ক বর্গ। ওকে, 5টা বর্গের কথা কিন্তু আমরা পড়ে নিলাম অলরেডি। ওকে, তো এইটা হচ্ছে আমরা বর্গের কথা পড়া আমাদের হয়ে গেল। এইবার যে জিনিসটা হচ্ছে সেটা আমি দেখি একটা চার্ট করে দেখিয়ে দিচ্ছি। ধরো উচ্চারণের স্থান অনুসারে কিন্তু বর্ণ নানাভাবে বিভক্ত করা যায়। আমি এখানে লিখে দিচ্ছি, উচ্চারণের স্থান অনুসারে বর্ণকে নানাভাবে বিভক্ত করা যায়। ওকে, উচ্চারণের স্থান অনুসারে। ওকে, যেমন ধরো আমি একদিকে লিখতে পারি, কি লিখি, বর্ণ লিখলাম আমি একদিকে। ওকে, নেক্সট লিখলাম উচ্চারণ স্থান, নেক্সট আমরা লিখব হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী নাম। বোঝা গেল কি চারটা আমি দিচ্ছি এখানে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে। দেখো বর্ণ লিখলাম, উচ্চারণের স্থান অনুযায়ী নাম। ওকে, ক থেকে উম, ভালো করে ফলো করবে, ক থেকে উম। ওকে, এটা উচ্চারণের স্থান কোথায়, এটা উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ, এর উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ। উচ্চারণের স্থান অনুযায়ী এটাকে আমরা নাম দিয়ে থাকি কি না, কণ্ঠবর্ণ। কি বলি আমরা একে, কণ্ঠবর্ণ। ওকে, নেক্সট হচ্ছে চ, চ থেকে ইয়। ওকে, এই যে চ থেকে ইয় পর্যন্ত এটাকে বলা হয় হচ্ছে তালু, তালু, তালুর এটা স্পর্শ হয়, তালু। ওকে, তাহলে চ থেকে ইয় পর্যন্ত কি হলো, তালু, এটাকে আমরা বলে থাকি হচ্ছে তালব্য বর্ণ। কি বলি, তালব্য বর্ণ। একদম এই যে চার্ট আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে একদম মাথায় ঢুকিয়ে ক্লিয়ার করে নেবে, কারণ এগুলো পরীক্ষায় কিন্তু আসে, সব কোনটা কি বর্ণ আছে সব কিন্তু লিখতে দেয়। তো তালব্য বর্ণ। ওকে, নেক্সট হচ্ছে ট, ট থেকে মূর্ধন্য, ট থেকে মূর্ধন্য, এটা হচ্ছে মূর্ধা। কি বলা হয় না, মূর্ধা, এটাকে আমরা মূর্ধা বলে থাকি। ওকে,
এটা হচ্ছে বলা হয়, এটা উচ্চারণের স্থানকে বলা হয়, স্থান অনুযায়ী এটার নাম হচ্ছে মূর্ধন্য বর্ণ। ওকে, ময় দীর্ঘ মধুর্নয় রেফ, সরি মধুর্ঘ ধয় রেফ মধুর্নয় জফলা। ওকে, মূর্ধন্য বর্ণ হয়ে গেল। ট থেকে ন পর্যন্ত হলো হচ্ছে, এটা মধুর্ন কিন্তু বারবার বলছি, হ্যাঁ, মধুর্ন পর্যন্ত এটা হচ্ছে মূর্ধন্য বর্ণ হয়ে গেল। মূর্ধন্য বর্ণ হলো। এবার যাব ত। ত থেকে কত পর্যন্ত? না, দন্তের ন পর্যন্ত। ওকে, দন্তের ন পর্যন্ত এটা হচ্ছে দন্ত বলি আমরা, দন্তের ন পর্যন্ত। এগুলো উচ্চারণে দাঁতের সাহায্য লেগে যায়, তো দন্ত। ঠিক আছে, উচ্চারণের স্থানটা কোথায়? না দন্ত। এই উচ্চারণের স্থান অনুযায়ী নামটা কি বলা হয়? দন্ত বর্ণ, দন্ত বর্ণ। ওকে, নেক্সট 4টে হয়ে গেল, আর একটা বাকি। নেক্সট হচ্ছে প। প থেকে কত পর্যন্ত? না ম পর্যন্ত। প থেকে ম পর্যন্ত এটা হচ্ছে ওষ্ঠ। এটাকে কি বলে? না ওষ্ঠ। এটাকে আমরা ওষ্ঠ বলি, আর এর নাম হচ্ছে ওষ্ঠ বর্ণ, ওষ্ঠ বর্ণ। ক্লিয়ার হলো? তাহলে ক থেকে উম পর্যন্ত কণ্ঠ স্পর্শ হয়, এটাকে বলা হয় কণ্ঠবর্ণ, উচ্চারণের স্থানের নাম। চ থেকে উম পর্যন্ত তালু, এটা তালব্য বর্ণ। ট থেকে মূর্ধন্য পর্যন্ত মূর্ধা, এটা মূর্ধন্য বর্ণ। ত থেকে ন পর্যন্ত এটা দন্তের ন, কিন্তু দন্তের ন পর্যন্ত, জাস্ট সেকেন্ড, দন্তের ন পর্যন্ত দন্ত, এটা হচ্ছে দন্তবর্ণ। প থেকে ম পর্যন্ত ওষ্ঠ, এটা হচ্ছে ওষ্ঠবর্ণ। ওকে, তো এইভাবে কিন্তু আমরা বর্ণের যে 4টা আছে, 4টা কিন্তু আমরা করলাম। ঠিক আছে, এর পরের দিন, আজকে আমি এখানে শেষ করছি, এর পরের দিন আমি অঘোষ বর্ণ, ঘোষ বর্ণ, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। মানে উচ্চারণের বিশিষ্ট অনুযায়ী যে ব্যঞ্জন বর্ণ আরও কটা ভাগে বিভক্ত করা যায়, সেটা ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ, তারপরে মহাপ্রাণ বর্ণ, উষ্ণব বর্ণ, এগুলো কিন্তু আমি আলোচনা করবো। আর এগুলো কিন্তু সমস্ত কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, আজকে যেটুকু আমি বললাম একদম, কেন এটা বেশি পড়ালেই মাথা গুলিয়ে যাবে। ঠিক আছে, এটা যে বললাম পুরো ফর্মুলাটা মুখস্থ করে 4টা মুখস্থ করে দেবে। নেক্সট গ্রামার ক্লাসে, গ্রামার ক্লাস সপ্তাহে আমি একদিন দিয়েছি। আমি তোমাদের 4টা কমিউনিটি ট্যাবে আপলোড দিতে পারিনি এখনো পর্যন্ত। 4টা অনুযায়ী গ্রামারের ডেটটা পড়েছে, গ্রামারের ডেটটা কীবার বললো, ফ্রাইডে বোধহয় গ্রামারের ডেটটা পড়েছে। তো আমি সেটা বলে দেবো খুনি, কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো। তো যাই হোক, নেক্সট গ্রামার ক্লাসে আমি আলোচনা করবো। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করো, টাটা।